তাহলে আমরা শুরু করি নাকি? ওকে, আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে শুরু করি আজকে 21। আইডি 07। Yes, sir. আমি পরে একটু সাজাবো। 06 রুবায়েত আলম। স্যার আমি আছি স্যার। আচ্ছা 06, হ্যাঁ 05 অমিত কুমার দাস। শারাফত, সরি শাফায়েতুল্লাহ আহাদ। Present, sir. 16 ইমরান আহমেদ খান। Yes, sir. 09 আব্দুল্লাহ আল মুকিত। আব্দুল্লাহ আল মুকিত জয়েন করলো জয়েন করেনি স্যার এখনো। করলো যে স্যার করবে আবার কোথায় আসবে স্যার। আহমেদ জুবাইর জামিল। Yes, sir. Present, sir. রাকেশ কান্তি মন্ডল। নাই। 13 দিন থেকে 30। জি স্যার আছি। অমিত কুমার দাস। 23rd intake 47 সাব্বির আহমেদ সানি। জি স্যার আছি স্যার। 01 আহমেদ জুবাইর জামিল। Yes, sir. Present, sir. স্যার এটা দুইটা দেখা যাচ্ছে। সরি, People listen, sir. ও হ্যাঁ এটা মোবাইল নাম্বারটা এখন থেকে তাহলে তো আমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের 10 জন হয়েছে। ওকে, যা হোক জনসংখ্যা বেশি হলে ভালো, জনসংখ্যা কম হলে অনেক অসুবিধা। আমরা শুরু করি। স্যার আমি পরে আসছি, একটু দেরি হয়েছে স্যার। কে? অমিত কুমার দাস স্যার। দিছে তোর অ্যাটেন্ডেন্স হ্যাঁ দিছে। দিয়ে আছে। আচ্ছা নেক্সট দিন আমি সিলেবাস সাজাই নেব। স্যার আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়েন স্যার। কত? স্যার 17, 18। নাম লেখা হয় নাই। ও এখানে তোমার নাম আছে দেখতে পাচ্ছ? না স্যার, আমার নাম নাই স্যার। আচ্ছা তুমি তাহলে এই যে চ্যাট বক্সে এখানে দিয়ে দাও জি স্যার। নাম, আইডি, ফোন নাম্বার, তিনটা জিনিস দাও। জি স্যার। থিওরি ল্যাব দূরেই তো আছে তাই না? জি স্যার। স্যার আমাদের কি পিডিএফ বই দিছেন স্যার? ও আচ্ছা দেওয়া হয় আপলোড। আচ্ছা আজকে আপলোড করে দেবো। জি স্যার। আমরা প্রথমে শুরু করব চ্যাপ্টার 10 দ্বারা। এই চ্যাপ্টার দ্বারা, চ্যাপ্টার 10 পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন। এই নাম দিছো? আর দিচ্ছি স্যার। ওকে ঠিক আছে। চ্যাপ্টার 10 পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন। ওকে, তার আগে আমরা যেটা আমাদের কোর্সটা হচ্ছে 305 পাওয়ার সিস্টেম। তাহলে এখান থেকে আসলে আমাদের প্রথমে কোশ্চেন আসে, হোয়াট ইজ পাওয়ার সিস্টেম। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ পাওয়ার।
কে বলতে পারবে হোয়াট ইজ পাওয়ার? হ্যালো, হ্যালো, এই আমার কথা শোনা যায়? জি স্যার, শোনা যাইতেছে স্যার। হ্যাঁ, কে? তৈরি হওয়ার প্রক্রিয়াটা আর কি স্যার, পাওয়ার সিস্টেম স্যার। একটা হচ্ছে পাওয়ার আর একটা হচ্ছে সিস্টেম। পাওয়ার এর নিয়ে সিস্টেম। আচ্ছা, কিছু বেসিক ডেফিনেশন। আচ্ছা, আমি যদি দেখো এমনি হোয়াট ইজ পাওয়ার, ডেফিনেশন ফর্মুলা একদম ডিটেইলস ডিপ ডেফিনেশন আকারে কিন্তু আমি পেয়ে যাব। উই ক্যান ডিফাইন পাওয়ার অ্যাজ দ্য রেশিও অফ ডুইং ওয়ার্ক। এটা নরমাল পাওয়ারের ডেফিনেশন। ইট ইজ দ্য ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম, যেটা আমরা আসলে ইন্টারমিডিয়েটে পড়ে আসছিলাম। দ্য এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট, হুইচ ইজ জুল পার সেকেন্ড। এন্ড পাওয়ারকে আমরা আবার লিখতে পারি হর্স, আমরা পাওয়ারের ইউনিটটাকে ইন টার্মস অফ হর্স পাওয়ার এটাও লিখতে পারি, যেটা আছে 1 হর্স পাওয়ার ইকুয়াল 745 ইনটু 746 ওয়াট আর কি। পাওয়ারের যদি আমরা ইকুয়েশনটা দেখি, পাওয়ার ইকুয়াল ওয়ার্ক পার টাইম ইকুয়াল W/T। তারপরে আমরা যে পাওয়ারের রেসপেক্টে পাওয়ারকে যদি আমরা এনার্জি দ্বারা মাল্টিপ্লাই করে, সরি টাইম দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এনার্জি পাই। পাওয়ারের ইউনিট যেহেতু ওয়াট। আচ্ছা, বেসিক এই জিনিসগুলো আমরা একটু বই থেকে বা ইন্টারনেট থেকে পড়ে নেব। The definition of what is power. তারপরে পাওয়ারের ইকুয়েশন P ইকুয়াল W/T, where W ইকুয়াল ওয়াট। পার ইউনিট টাইমে যে আসলে কাজ করা হয় সেটাকে আমরা বলি পাওয়ার। পাওয়ারকে যদি আমরা টাইম দ্বারা মাল্টিপ্লাই করি এনার্জি, পাওয়ারের ইউনিট কিলোওয়াট আওয়ার। এই এনার্জিটাকে আমরা যেটা বলি, যে আমরা যদি বলে বিদ্যুৎ বিলের ইউনিট, এই 1 কিলোওয়াট আওয়ারকে বলে আমরা 1 ইউনিট। জি স্যার। পাওয়ারকে যদি আমরা আসলে ডিফাইন করি আরো, এসি পাওয়ার এবং ডিসি পাওয়ার। এসি পাওয়ারের ইকুয়েশন আমরা লিখতে পারি, আচ্ছা প্রথমে ডিসি পাওয়ারের ইকুয়েশন আমরা লিখতে পারি P ইকুয়াল VI। যদি আমরা এসি পাওয়ারের কথা বলি, তাহলে এসি পাওয়ারের ইকুয়েশন আমরা লিখতে পারি P ইকুয়াল, মেন আরো বলে যদি কমপ্লেক্স পাওয়ার S ইকুয়াল E প্লাস JQ। S equal E plus JQ, where S is the complex power, P is the real power, Q is the reactive power. আচ্ছা, এই ঠিক আছে। যারা পরে জয়েন করছে তাদের জন্য আমরা অ্যাটেন্ডেন্স পরে আবার দিব, সমস্যা নেই, আমরা পরে লাস্ট 10 মিনিট। আচ্ছা, আমরা ছিলাম পাওয়ারে। পাওয়ার আমরা ডিসি এর ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশন আমরা লিখি P ইকুয়াল VI। এখানে P is the P equal VI, where V is the voltage, I is the current, and P is the power. The unit of power is watt, and unit of voltage equal volt, and unit of ampere current ampere. For AC power system, we can write the complex power S equal P plus JQ. Complex power P plus JQ, where P is the real power and Q is the reactive power. P is the real power and Q is the reactive power. And the real power P equal VI cos theta. V
VI cos theta এটাকে আমি কিভাবে দেব এখানে VI cos theta and reactive power Q equal VI sin theta এগুলো তো আমরা জানি না জি স্যার P real power P unit watt reactive power Q unit var কি বললাম var VAR ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাকট্যান্স রিয়েল পাওয়ার ডিসির ক্ষেত্রে যে পাওয়ার আমরা দেখলাম এই পাওয়ারটাকে বললাম আমরা P ইকুয়াল ওয়াট WATT এটাকে আমরা সিম্বলিক্যালি W দ্বারা রিপ্রেজেন্ট করি আর রিঅ্যাকটিভ পাওয়ারের ক্ষেত্রে আমরা লিখি VI sin থিটা এটাকে আমরা বলি var অ্যাকটিভ পাওয়ারের এটাকে বলি আমরা ওয়াট W এসটাকে বলি আমরা কমপ্লেক্স পাওয়ার আমরা যদি এই কমপ্লেক্স পাওয়ারটাকে আমরা পোলার ফর্মে লিখি তাহলে কি পাবো তাহলে পাবো আমরা S √P² + Q²। আমরা যদি এইটাকে পোলার ফর্মে লিখি তাহলে আমরা পাবো S √P² + Q²। অথবা আমরা এটাকে বলতে পারি VI এইটাকে বলি আমরা অ্যাপারেন্ট পাওয়ার যে মডুলাস অফ কমপ্লেক্স পাওয়ার এটাকে বলি আমরা কি অ্যাপারেন্ট পাওয়ার তাহলে আমরা তিনটা পাওয়ার পেলাম একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার দুই নম্বর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার তিন নম্বর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এই এসটাকে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে Pটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার Qটাকে বলা হয় রিঅ্যাক্টিভ পাওয়ার এসটাকে বলা হয় মডুলাস অফ এস এটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারের ইউনিট ওয়াট রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট var অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট VA ভোল্ট অ্যাম্পিয়ার স্যার অ্যাক্টিভ পাওয়ার আর রিয়েল পাওয়ার তো একই কথা নাকি অ্যাক্টিভ পাওয়ার আর রিয়েল পাওয়ার একই কথা यस এটাকে বলা হয় আমরা এই Pটাকে বলে আমরা অ্যাক্টিভ পাওয়ার রিয়েল পাওয়ার আর ওয়ার্কিং পাওয়ার আর এই পাওয়ারের একটা পাওয়ার সিস্টেমে থাকে আসলে জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লোড এই সবগুলোকে মিলে বলা হয় পাওয়ার সিস্টেম একটা টিপিক্যাল পাওয়ার সিস্টেম আসলে কি কি থাকে তার জন্য একটা ফিগার চ্যাপ্টার 7 এ দেওয়া আছে সাপ্লাই সিস্টেম এই ফিগারটা ফিগার 7.1 টিপিক্যাল এসি সাপ্লাই সিস্টেম সরি না স্যার বলতেছি স্যার ওই ইন্টারনেটে অনেক পিকচার দেওয়া আছে ভালোভাবে স্যার বুঝার জন্য সিস্টেমটা হ্যাঁ সব পিকচার অনেক ভালো ভালো পিকচার আছে বইতে আমি যেটা আছে সেটা দিচ্ছি একটা জেনারেটিং স্টেশন জিএস এটাকে ট্রান্সফরমার দ্বারা স্টেপ আপ করে ট্রান্সমিশন লাইনে দেওয়া হয় তারপরে সাব স্টেশন থেকে এটাকে রিসিভ করে আবার স্টেপ ডাউন করে লোডে সাপ্লাই দেওয়া হয় তার মানে জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লোড এই সবগুলো মিলে যে সিস্টেমটা সেটাকে বলে আমরা পাওয়ার সিস্টেম আমাদের এই কোর্সটা হচ্ছে পাওয়ার সিস্টেম আমরা এখানে এটাই পড়বো আসলে যে ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার সিস্টেমের ডিফারেন্ট নেটওয়ার্ক পাওয়ার সিস্টেমের ফল্ট
এগুলো। প্রথমে আমরা শুরু দেখবো ট্রান্সমিশন লাইন। এই যে আচ্ছা, এখান থেকে এই জিনিসগুলো আমরা একটু নিজেরাই দেখে নেব। জেনারেটিং স্টেশন, যেখান থেকে আমরা ভোল্টেজ জেনারেট করি, আমাদের বাংলাদেশের জেনারেটিং ভোল্টেজটা আছে 11 কেভি। তারপরে এটাকে স্টেপ আপ করার পরে ট্রান্সফরমার থেকে সাব স্টেশন পর্যন্ত যে এরিয়া, সেই এরিয়াটাকে বলা হয় ট্রান্সমিশন লাইন। পাওয়ারটাকে জেনারেট করে ট্রান্সফরমার থেকে স্টেপ আপ করার পর থেকে শুরু করে সাব স্টেশন পর্যন্ত যে এরিয়া, সেটাকে বলা হয় আমরা ট্রান্সমিশন লাইন। আমরা চ্যাপ্টার 10 এ প্রথমে আসলে এটাই পড়বো, ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনকে আবার ট্রান্সমিশন লাইন ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু টাইপস: ওভারহেড ট্রান্সমিশন লাইন, underground transmission line. In chapter 10 we'll read the overhead transmission line, not underground transmission line. There is another chapter, chapter 11, and that was designed for underground transmission line. তাহলে আমরা চ্যাপ্টার 10 এ যাই। আচ্ছা, এখানে যেটা আমরা আসলাম, আরেকটা জিনিস আমরা বলি, সাবস্টেশন টু কনজিউমার এরিয়া, এটাকে বলে আমরা ডিস্ট্রিবিউশন লাইন। তাহলে আমরা এখানে দেখলাম ট্রান্সমিশন লাইন, ডিস্ট্রিবিউশন লাইন। আর একটু ডিটেইলস যদি আমরা দেখি, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন থেকে কনজিউমারের আগ পর্যন্ত যে এরিয়াটা, সেটাকে বলা হয় ফিডার। আমরা যারা এলাকায় থাকি তাহলে তখন দেখতে পারি যে এলাকায় যে পল্লী বিদ্যুতের লাইনগুলো আছে, বলে আসলে যে এই ফিডারটা পড়ে গেছে, বা আমরা ফিডার এই ফিডারে কানেকশন দাও। ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ছিল স্যার। হ্যাঁ, यस স্যার, ওই যে আমাদের যে ট্রান্সফরমার, ওইটা থেকে যে লাইনটা আমাদের এনার্জি মিটার পর্যন্ত থাকে, ওইটার ভোল্টেজ কি 11 কেভি থাকে স্যার? কোন জায়গা থেকে বুঝি নাই? মানে যে ট্রান্সফরমার থেকে স্যার আমাদের যে বাসা বাড়িতে আসে এনার্জি মিটার পর্যন্ত যে লাইনটা থাকে ডিস্ট্রিবিউশনে। না না না, আমাদের বাসা বাড়িতে যেটা টু টাইম ট্রান্সফরমারের আগ পর্যন্ত 11 থাকে। এরপরে কি 240 3 ফেজ ওইটা আসে থাকে? 240 চলে আসে। 220 ভোল্ট। 220 ট্রান্সফরমারের কাজই এটা। 11 টাকে 220 আনে। হ্যাঁ, ওইটা তো স্টেপ ডাউন আপ করে ওটা জানি। তাহলে ওই ট্রান্সফরমার থেকে স্যার 220 হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা স্যার, এটা জানা ছিল। আবার একটা ব্যাপার আছে আসলে, যদি কোন জায়গায় ইন্ডাস্ট্রি থাকে যেসব জায়গায় বেশি ভোল্টেজ লাগে, জি স্যার, ওটা তো তখন তো ইন্ডাস্ট্রি 11 আলাদা। কেভি। হ্যাঁ, 11 কেভি কোন জায়গায়, আমাদের বিবিডিতে কিন্তু 11 কেভি লাইন আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে ফিডারের পরে, ফিডার থেকে কিন্তু কোনো ট্যাপিং নেওয়া হয় না। এখান থেকে যদি দেখি, এই এরিয়াতে কোনো ট্যাপিং মানে কোনো কানেকশন দেওয়া হয় নাই। এরপর থেকে যে একটা এরিয়া, যে এ টু বি, বি টু সি, সি টু ডি, ডি টু এ, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর, যেখান থেকে আসলে কন্টিনিউয়াসলি ট্যাপিং নেওয়া হয়। আমাদের যদি ঢাকা সিটিতে বলি, আমাদের যখন বিউটি চারপাশ দিয়ে যে লাইনগুলো আছে, এগুলো আসলে সব ডিস্ট্রিবিউটর লাইন। এখান থেকে কন্টিনিউয়াসলি ট্যাপিং করা হয়। আমরা আসলে এখানে আসলাম যে জাস্ট ট্রান্সমিশন লাইনটা একটু দেখানোর জন্য, যেহেতু আমরা চ্যাপ্টার 10 শুরু করব, আসলে এটা ট্রান্সমিশন লাইন। তাই ট্রান্সমিশন লাইনটা কি আমরা একটু দেখে আসলাম। পারফরম্যান্স অফ ট্রান্সমিশন লাইন, আর্টিকেল 10.1, ক্লাসিফিকেশন অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন। আমি যদি রেকর্ডিং করতে ভুলে যাই প্রথমের দিকে, সবাই মনে করে দিবা। আর লাস্ট 10 মিনিট আগে, আমাদের যেহেতু একটা পর্যন্ত ক্লাস, 10 মিনিট আগে বলবো আমরা অ্যাটেন্ডেন্স নেব লাস্ট 10 মিনিট। আর্টিকেল 10.1, ক্লাসিফিকেশন অফ ওভারহেড ট্রান্সমিশন লাইন। Depending on the RLC, resistance, inductance, and capacitance distributed on the transmission line can be classified into three types: overhead transmission line. In this chapter 10, we are reading overhead transmission line. There is another chapter on this underground transmission line, and that is chapter 11. Overhead transmission line can be classified into three types, though this classification can be varied depending on the books. Different types of books have their
specification may be varied. Class type 1, short transmission line. When the line length of the transmission line is less than is around 50 kilometer and transmission line voltage is less than 20 kilovolt, it is considered as a short transmission line. In this short transmission line, the transmission line voltage the capacitance of the transmission line are neglected. শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা নেগলেক্ট করা হয়, কারণ ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা নেগলেক্ট করলে আসলে ট্রান্সমিশন লাইনের পারফরম্যান্সের যে আমরা ক্যালকুলেট করি পারফরম্যান্স প্যারামিটার তাতে কোনো বেশি চেঞ্জ হয় না। এইজন্য শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্সের ইফেক্টটা নেগলেক্ট করা হয়। নাম্বার 2, মিডিয়াম ট্রান্সমিশন লাইন। When the transmission line length 50 km to 150 km and the voltage level 20 kilovolt to 100 kilovolt, then it's called medium transmission line. For medium transmission line, capacitance RLC, that's mean inductance, resistance, and capacitance effect are taken into consideration. But for short transmission line, in short transmission line, the transmission line voltage is considered up to 150 km and transmission line voltage 100 km. The basic difference between short, medium, and long transmission line is for the short transmission line, capacitance effect are neglected. For the short and medium transmission line, the RLC, capacitance, inductance, and resistance effect are considered as a lumped or concentrated. But for the short transmission line, capacitance effect neglected, and for short and medium transmission line, all the parameters are considered lumped. For the long transmission line, RLC considered as a distributed. What is lumped and distributed? আমরা যদি 1 কিলোমিটার একটা লাইন কনসিডার করি, তাহলে 1 কিলোমিটার লাইনে আসলে রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স কোথায় থাকে? পুরো ট্রান্সমিশন লাইন ধরে আসলে আরএল থাকে। মনে করেন যে এখান থেকে একটা 1 কিলোমিটার, তাহলে রেজিস্ট্যান্স আসলে পুরো ট্রান্সমিশন লাইন জুড়ে আছে। কিন্তু শর্ট এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনে কনসিডার করা যায় না, আসলে একটা জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, একটা লাম্প, এটাকে বলা হয় লাম্প। আর পুরো জায়গাটা যে কনসেপ্ট ট্রান্সমিশন লাইন কনসিডার করা হয় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড। যেমন আমাদের বাসা বাড়িতে যে আমরা একটা সোর্স থেকে একটা ফ্যানে কানেকশন দিছি, সোর্স আর ফ্যানের ভিতরে যে ওয়্যারটা আছে এটা আরএল, রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স আছে। এখন এই রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্সটা কোথায় আছে? আসলে পুরো ওয়্যারটা জুড়ে আছে। এটা 1 কিলোমিটার লেন্থ হয়, পুরো 1 কিলোমিটার লেন্থ জুড়ে আছে। কিন্তু আমরা শর্ট এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনে এটা কনসিডার করি যে এটা হচ্ছে একটা কনসেন্ট্রেট আকারে আছে। এটা বুঝা গেল? জি স্যার। Okay. Important terms. Article 10.2. Transmission line and basic data terms. Number 1, voltage regulation, and 2, transmission efficiency. Voltage regulation. The difference in voltage at the receiving end of the transmission line between condition of no load and full load is called voltage regulation. If we denote voltage at receiving end voltage VR and sending end voltage VS, then voltage regulation can be mathematically expressed as VS minus VR by VR. And for representing it as a percentage, we multiply it by 100. That's when voltage regulation equal VS minus VR by VR multiply 100. Where VS is the sending end voltage and VR is the receiving end voltage. If we differentiate between receiving end voltage and sending end voltage, we will get the drop. Basically, drop by receiving end voltage. VS minus VR. আমরা তো সেন্ড করছি আর যা রিসিভিং এ পাচ্ছি তার ডিফারেন্সটা কি? ড্রপ আসলে। ভোল্টেজ রেগুলেশন মিন্স ড্রপ বাই রিসিভিং এন্ড ভোল্টেজ। Transmission efficiency. The ratio of receiving end power to the sending end power of a transmission line is known as transmission efficiency. Receiving end power by sending end power, এটাকে বলে আমরা transmission efficiency.
যদি আমরা রিসিভিং এন্ড ভোল্টেজ, if we consider the receiving end voltage and send receiving end voltage, current and power factor are VR, IR and cos phi r, and the cos phi r is the power factor, and sending end voltage, current and power factor are VS, IS and cos phi s. তাহলে তো আমরা লিখতে পারি ট্রান্সমিশন এফিসিয়েন্সি ইকুয়াল VR, IR cos phi r by VS, IS cos phi s. Article 10.3 performance of single phase short transmission line. Figure 10.1a11 represents the circuit diagram of a single circuit representation of a single phase short transmission line where R, XL are considered as a lump and capacitance, the effect of capacitance are neglected. Here Vs is the sending end voltage and VR is the load end voltage. Load may be resistive, inductive, capacitive or combination of them. If we consider these parameters for AC circuit, I equal load current, R resistive loss, XL inductive loss, VR receiving end voltage, cos phi r receiving end power factor, VS sending end voltage, and cos phi is the sending end power factor. If we apply KVL in circuit 1, Kirchhoff's voltage law, which tells us the summation of voltage rises equals summation of voltage drop in a closed loop. In a closed loop, the summation of voltage rise equals summation of voltage drop, where summation of voltage arise voltage Vs and dropping voltage VR, VL, XL. That means the equation, if we write the equation, Vs equal VR plus VL plus VR. Sorry, আমি যেহেতু VR এখানে একটা লোড ভোল্টেজটাকে বলছি, তাহলে রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজটাকে বলছি আমরা IR বলি। ইকুয়েশনটাকে আমি আবার একটু লিখি, VS ইকুয়াল IR, অথবা আমরা লিখতে পারি IZ প্লাস VR। IZ টাকে আবার আমরা যদি সিম্পলিফাই করি, Z ইকুয়াল R প্লাস JXL, R প্লাস JXL প্লাস VR। জাস্টিন এখান থেকে আমরা বলতে পারি VS ইকুয়াল IR। ফাইনালি আমরা এখান থেকে বলতে পারি আসলে VS ইকুয়াল IR plus JIXL plus VR। এখন এটাকে যদি আমরা, এটা তো সিম্পল একটা KVL, আমরা KVL সার্কিটে পড়ে আসছি। এখন যদি আমরা সার্কিট 1 থেকে ফেজর ডায়াগ্রাম ড্র করি, তাহলে আমরা এটা পাবো। কিভাবে ফেজর ডায়াগ্রাম ড্র করতে হয়? ফেজর ডায়াগ্রাম আমরা দুই ভাবে ড্র করতে পারি, আইদার ভোল্টেজকে রেফারেন্স ধরে অথবা কারেন্টকে রেফারেন্স ধরে। ইকুয়েশনটা আমি মুছে ফেললাম। VS ইকুয়াল IR প্লাস JIXL প্লাস VR। এই ইকুয়েশনটা সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন আছে এই ইকুয়েশনে? না স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা সিম্পল ইকুয়েশন। এখন যদি আমরা I কে রেফারেন্স ধরি, তাহলে এটা যেহেতু আমরা মোস্ট অফ দ্য লোডস আর ইন্ডাকটিভ লোড, যদি আমরা ইন্ডাকটিভ লোড কনসিডার করি তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হবে। এটার মধ্যে যে কারেন্ট ফ্লো করবে I, যেহেতু সিরিজ লুপ, এই কারেন্ট আর এই কারেন্ট একই, তাহলে আমরা I কে যদি রেফারেন্স করি, VR যে কোনো একটা ফেজে ল্যাগ করবে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের জন্য ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করছে, তার মানে এটা আমরা VR পেলাম। আমরা যদি VR পাই, I যে বরাবর আছে সেই বরাবর রেজিস্ট্যান্সের সাথে IR, I এর সাথে যদি R মাল্টিপ্লাই করি IR পাওয়া যায়। I যেহেতু 0 ডিগ্রি বরাবর আছে, R এর যে অ্যাঙ্গেল হবে সেটাই হবে আসলে IR। যেহেতু R এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সেহেতু IR আর I একই ফেজ বরাবর আছে, তার মানে IR আর I এর ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই।
জে এর সাথে যেহেতু জে এক্সএল এর সাথে যেহেতু 90 ডিগ্রি জে আছে, জে মানে 1 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে এটার সাথে 90 ডিগ্রি আছে। তার মানে ভিআর এর সাথে আইআর প্লাস আইএক্সএল, ভিআর আইআর প্লাস আইএক্সএল যোগ করলে আমরা ভিএস পাবো। এই ফেজর ডায়াগ্রাম বুঝতে পারেন এমন কি আছে? ওকে, তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে সেখান থেকে পাবো যে এটা একটা ট্রায়াঙ্গেল ওএসি, একটা ওসিডি, একটা ট্রায়াঙ্গেল। এই ওসিডি ট্রায়াঙ্গেল থেকে আমরা পাই অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্বের স্কয়ার প্লাস ভূমির স্কয়ার। সেখান থেকে যদি আমরা অতিভুজ হচ্ছে ওসি স্কয়ার প্লাস ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, ওসি স্কয়ার ইকুয়াল ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে সোর্স ভোল্টেজের ইকুয়েশন আমরা বা সেন্ডিং এন্ড ভোল্টেজের ইকুয়েশন আমরা লিখতে পারি রুট ওভার ভি ভিআর প্লাস ফাই আর প্লাস আইআর স্কয়ার প্লাস ভিআর সাইন ফাই আর আই স্কয়ার। এটা কিভাবে পাই আমি একটু ভেঙে যদি দেখাই যে এটা একটা আর্ম, এটাকে যদি আমরা এই ভেক্টরটা ভিআর কে আমরা যদি দুইটা ভাগে ডিভাইডেড করি, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা হরাইজন্টাল কম্পোনেন্ট, যেকোনো একটা ভেক্টর যদি হয় আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসলাম যদি একটা আর ভেক্টর হয় তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট আর cos থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্ট আর sin থিটা, তাই না? সিমিলারলি কেস এটা যদি ভিআর হয় তাহলে এই হবে ভিআর sin থিটা, এই হবে ভিআর sin ফাই আর, আর ওইটা হবে ভিআর cos ফাই আর। এইটাই যেহেতু বিডি সমান এবং এআরটা যেহেতু ইডির সমান, সেখান থেকে আসলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে এটা পাবো। তাহলে আমরা কি পেলাম? সেন্ডিং এন্ড ভোল্টেজ পাইলাম ইন টার্মস অফ রিসিভিং এন্ড ভোল্টেজ এন্ড কারেন্ট। ভোল্টেজ রেগুলেশন তো আমরা পেয়ে গেছি, বাকি জিনিসগুলো তো আসলে অ্যাজ ইউজুয়াল। আমরা যদি এইটাকে একটু মডিফাই করি তাহলে আমরা কি পাবো? মডিফাইটা কি, যদি আমরা কনসিডার করি যে ইন্ডাকট্যান্সের ইফেক্টটা খুবই নেগলিজিবল, তাহলে আমরা এটাকে যদি মডিফাই করি আগের এই সার্কিটটাই ফিগার 10.1 এর বি 2 নম্বরটা, এই ফিগারটাকে যদি আমরা একটু মডিফাই করি তাহলে এটা পাবো। এখানে যদি আমরা একটা অ্যাজাম্পশন করি যে ওসি ইকুয়াল ওএফ, ওসি ইকুয়াল ওসিটা কি এটা আর এটা ওএফ, দ্যাটস মিন এখান থেকে যে ইন্ডাকট্যান্সের ইফেক্টটা সেটা যদি আমরা নেগলেক্ট করি, এটা কেন? জাস্ট আমরা এই কোশ্চেনটাকে আমরা প্রথমে এই সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করে এই ফেজর ডায়াগ্রাম ড্র করলাম। এই ফেজর ডায়াগ্রাম থেকে আমরা ভোল্টেজের সেন্ডিং এন্ড ভোল্টেজটাকে ক্যালকুলেট করলাম ইন টার্মস অফ রিসিভিং এন্ড ভোল্টেজ এন্ড কারেন্ট। এখন যদি আমরা এইটাকে একটু মডিফাই করি এবং একটু আমরা একটা অ্যাজাম্পশন করি যে ওসি ইকুয়াল ওএফ, যখন ইন্ডাকট্যান্স ইফেক্টের মান অনেক কম হবে তখন আমরা আসলে মডিফাইড ভোল্টেজের ইকুয়েশনটা পাই ভিএস ইকুয়াল ভিআর আইআর cos ফাই আর আইএক্সএল sin ফাই আর। এবং আমরা যদি এই ফিগারটাকে যে কারেন্টকে রেফারেন্স ধরে ড্র করা ফেজর ডায়াগ্রামটা, এটাকে যদি ভোল্টেজকে রেফারেন্স ধরে করি তাহলে এটা ভিআর কে রেফারেন্স ধরে করলে ওইটার এটা একই ফিগার। Figure 10.1 and figure 10.3 is a similar figure, but in figure 10.1 we considered I as a reference voltage, but in figure 10.3 we considered V voltage as a reference. এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, থ্রি ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন আমরা আগে যেটা দেখলাম আর্টিকেল 10.3 তে সিঙ্গেল ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন। থ্রি ফেজ শর্ট ট্রান্সমিশন লাইন হলো থ্রি ফেজ সোর্স থাকবে, থ্রি ফেজ এদিকে রিসিভিং এন্ড লোড থাকবে। থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেমের একটা সুবিধা হচ্ছে এই সিঙ্গেল ফেজটা যেমন হবে এখান থেকে এই অংশটা একটা সিঙ্গেল ফেজ যেটা এখানে দেওয়া আছে, সিঙ্গেল ফেজটা যেমন থ্রি ফেজটা জাস্ট 120 ডিগ্রি ফেজ শিফট। এই জন্য এখানে আসলে আমাদের আর ডিটেইলস দরকার নেই, সিঙ্গেল ফেজটা
থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেমের একটা সুবিধা, যদি আমরা সিঙ্গেল ফেজ স্টাডি করি, বাকি দুটো ফেজ শুধুমাত্র 120 ডিগ্রি ফেজ শিফট। Article 10.5 Effect of load power factor on regulation and efficiency. আমরা ভোল্টেজ রেগুলেশন এবং এফিসিয়েন্সির ইকুয়েশনটা দেখে আসছি যে ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল Vs মাইনাস VR বাই VR। আমরা Vs এর একটা ইকুয়েশন এখানে ড্রাইভ করলাম, Vs equal VR plus IR cos phi R plus IXL sin phi R. If we replace this Vs, or if we put this value of Vs from this equation, then we will get the equation of Vs voltage regulation equation equal IR cos phi R plus IXL sin phi R by VR. For lagging load, এটা in the case of leading load it will be minus, যদি leading load consider করে তাহলে এখানে মাইনাস আসবে। From this equation, from this voltage regulation equation, we can see that voltage regulation এর equation থেকে আমরা দেখতে পাই when the load power factor is lagging or unity, that's been case 1, lagging or unity, then IR cos phi R is greater than IXL sin phi R. That means the voltage regulation is positive. Voltage regulation positive means the receiving end voltage will be less than the sending end voltage. That means আমি একটা সেন্ডিং এন্ড ভোল্টেজে যা সেন্ড করব, রিসিভিং এন্ডে যায় তার সাথে কম পাবো, কিছু ভোল্টেজ লাইনে ড্রপ হয়ে যাবে। আমি সেন্ডিং এন্ডে যা ভোল্টেজ সেন্ড করব, লাইনে কিছু ড্রপ হয়ে রিসিভিং এন্ডে আমি পাবো। Number 2, for a given voltage and current, the voltage regulation of the transmission line increases with the decreases of power factor of lagging load. যেহেতু এখানে cos phi R এবং sin phi R পাওয়ার ফ্যাক্টর, cos phi R টা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তাহলে পাওয়ার ফ্যাক্টরের উপর সাথে ভোল্টেজ রেগুলেশনের একটা রিলেশন আছে। In the case of lagging load and if voltage and current are fixed, the regulation of the transmission line increases with the decreases of power factor. Third, when the load power factor is leading, for example, capacitive load, তখন কি হবে, IXL greater than I cos phi R, that's mean এই পার্টটা IXL sin phi R টা will be greater than IR cos phi R. If IXL sin phi R greater than, এটা আসলে কি, আমরা যদি cos phi R এবং মানে ল্যাগিং এবং লিডিং লোডের জন্য ভোল্টেজ রেগুলেশন ক্যালকুলেট করি, তাহলে দেখতে হবে in the case of leading and power factor, in the case of leading and unity power factor, voltage regulation will be positive, but for lagging power factor, leading power factor, voltage regulation will be negative. What are the significance of negative leading voltage regulation? That's mean the sending end voltage will be less than the receiving end voltage. আমি সেন্ডিং এ যা সেন্ড করব, রিসিভিং এ যাই তার সাথে বেশি পাবো। এটা কেন হয়? এটা হয় কারণ আসলে ইন্ডাকটেন্সের ক্যাপাসিট্যান্সের এফেক্টের কারণে। আমি যা সেন্ড করছি, আসলে তো নরমাল কথা কি, আমি যা সেন্ড করছি তা লাইনে ড্রপ হয়ে রিসিভিং এ যাই কম পাবো। কিন্তু যদি লিডিং পাওয়ার ফ্যাক্টরে লোড হয়, আমি যা সেন্ড করব লাইনে ড্রপ না হয়ে লাইনে অ্যাড হয়ে রিসিভিং এন্ডে যাই আমরা বেশি পাবো। তাহলে আমরা ভোল্টেজ রেগুলেশন এখান থেকে দেখে নেব। নাম্বার 2, এফিসিয়েন্সি। ফর দা আমরা একটু আগে পাওয়ারের ইকুয়েশন যখন দেখছিলাম, ফর দা সিঙ্গেল ফেজ সিস্টেম P equal VI cos phi, but in the case of three phase system P equal 3 VI cos phi. পাওয়ারের ইকুয়েশন আমরা বাবা এটা একটা জিনিস আবার মনে আসলো, আমরা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে বা থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের ইকুয়েশন ফর সিঙ্গেল ফেজ P equal VI cos phi, three phase ক্ষেত্রে 3 VI cos phi, but for three phase we also know that P equal √3 VI cos theta. Three phase power equation P equal √3 VI cos theta. কখন √3 হয়? যদি যদি ভোল্টেজ এবং কারেন্টরা ফেজ ভোল্টেজ এন্ড ফেজ কারেন্ট হয়, তখন আমরা পাওয়ারটাকে আমরা থ্রি ফেজের পাওয়ারটাকে P equal 3 VI cos phi বলি। কিন্তু ভোল্টেজ এবং কারেন্টটা যদি ফেজ ভোল্টেজ না হয়ে লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট হয়,
তখন আমরা পাওয়ারের ইকুয়েশনটাকে লিখি p ইকুয়াল √3 vi cos θ। আবার বলছি, যদি আমরা ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট লিখি, একটা সিঙ্গেল ফেজের পাওয়ারের ইকুয়েশন p ইকুয়াল vi cos θ। থ্রি ফেজের পাওয়ারের ইকুয়েশন হইতে পারে 3vi cos θ অথবা √3 vi cos θ। যদি ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্টের রেসপেক্টে লিখি তখন হবে p ইকুয়াল 3vi cos θ। যদি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্টের রেসপেক্টে লিখি তখন হবে √3 vi cos θ। এখান থেকে আমরা দেখতে পাই কারেন্টটা I ইকুয়াল p বাই v r cos θ। এখান থেকে আমরা দেখতে পাই current is inversely proportional to the power factor. That means if the power factor is decreases, the current flowing through the transmission line will be increased. Increases transmission line will arise a loss. Transmission line যদি কারেন্ট বেড়ে যায় তাহলে লস বেড়ে যাবে। ওকে, আমরা আজকে এই পর্যন্ত রাখলাম। জি স্যার, ওই যে কয়েকজন আসছে ওদের অ্যাটেন্ডেন্সটা একটু ইয়ে করে দিন। আচ্ছা, হ্যাঁ, এই কে আসছে পরে? স্যার আমি তানভীর রহমান স্যার। আচ্ছা, একজনকে মোবাইল আইডি দিতে বলছিলাম, কাকে দিন? জি স্যার, মেহেদী হাসান স্যার, এইচডিটা স্যার। মেহেদী হাসান শাওন। জি স্যার। ওকে, নো আইডি। কমেন্টে তো 22 স্যার। 22 দিতে পারি। জি আচ্ছা, এই ওকে, ঠিক আছে। যাদের ইয়ে হয়ে গেছে স্যার। attendance দেওয়া-